এক মুস্তাফিজের কারণেই এবার টি-20 বিশ্বকাপটায় লন্ডভন্ড হয়ে গেছে। মুস্তাফিজের দাপট, মুস্তাফিজের ক্ষমতার কাছে শেষ পর্যন্ত ভারত পরাজিত হয়েছে, শেষ পর্যন্ত আইসিসি পরাজিত হয়েছে এবং জয়সার ইগো পরাজিত হয়েছে। আজকে আমরা মুস্তাফিজের সেই গল্পটাই তুলে ধরব, যে কারণে বা যেভাবে আইসিসি এবং ভারতের ইগো পরাজিত হলো এবং ক্ষমতার মসনদ একেবারে কেঁপে উঠেছে। মুস্তাফিজ 9.20 কোটি রুপিতে বিক্রি হয়েছিল আইপিএলে। এটা আমরা সকলেই জানি যে কলকাতা নাইট রাইডার্স ক্রয় করেছিল। সেই 9.20 কোটি রুপি কেন মুস্তাফিজ পাবে এবং মুস্তাফিজ পাওয়া মানে সেটা বাংলাদেশে চলে যাওয়া, এটা সহ্য করতে পারেনি ভারতের উগ্র হিন্দুত্ববাদী কিছু অর্গানাইজেশন। তারা দাবি তুলেছিল যে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করতে হবে, বাদ দিতে হবে। তাদের এই দাবির মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছিল বিসিসিআই বা ভারতীয় কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই পর্যন্তই গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। এরপরে একের পর এক টুইস্ট আমরা দেখেছি। বাংলাদেশ তাদের নিরাপত্তাজনিত কারণে ভারতে গেল না। বাংলাদেশ উল্লেখ করলো এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত, তাহলে বাংলাদেশের গোটা টিমকে নিরাপত্তা দিতে কোনোভাবে তারা সক্ষম হবে না। অবশেষে বাংলাদেশ দাবি তুলল আইসিসির কাছে, বিশ্বের এই ক্রিকেট মোড়ল সংস্থার কাছে, নিয়ন্ত্রক সংস্থার কাছে, যে আমরা নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে আছি, আমাদেরকে নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর ব্যবস্থা করা হোক। তারা অন্যায় কোনো দাবি করেনি, কিন্তু আইসিসি মানে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটা হয়তো বাংলাদেশ তখনও জানে না। অবশেষে জয়সার নির্দেশে এবং ভারতের ইগোর কারণে আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিল না। তাহলে বাংলাদেশ ছোট রাষ্ট্র, এটার কারণেই হয়তোবা আইসিসি বাংলাদেশের দাবিটা অগ্রাহ্য করলো। বলল যে তোমাদের খেলতে হলে ভারতের মাটিতে এসে খেলতে হবে, নতুবা তোমাদের খেলার কোনো সুযোগ নেই। ভারতের বাহিরে অন্য কোনো দেশে তোমাদের ভেন্যু নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেলে খেলানোর কোনো অপশন আইসিসি তোমাদেরকে দিবে না। এই কথা বলার পরই বাংলাদেশও বলল তাহলে আমরা বিশ্বকাপে যাব না, এখন আমাদের যদি নিরপেক্ষ ভেন্যুতে দেওয়া হয় তবে আমরা যাব। এই কথার উপরে বাংলাদেশ শেষ পর্যন্ত অনড় থাকলো। তখন কি করা হলো, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আরও একবার ধাক্কা দেওয়া হলো এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হলো। ধরে নিল আইসিসি বা ভারত হয়তো মনে করলো যে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি পরিসংখ্যানটা দেখি তাহলে বাংলাদেশ কিন্তু একটা মারাত্মক ক্ষতির মুখে পড়ল। বাংলাদেশের ক্ষতি হলো 350 কোটি টাকা। এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার কারণে বাংলাদেশের এত বড় একটা ক্ষতি হলো। তবে এখানেও কিন্তু গল্প শেষ হয়নি, আরও কিছু দূর গল্পটা এগোলো। এরপর কি হলো, পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো। পাকিস্তান বলল যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, বাংলাদেশের সাথে জুলুম করা হয়েছে, আমরা এই জুলুমের প্রতিবাদ করছি, এই অন্যায়ের প্রতিবাদ করছি। শেষ পর্যন্ত আমরা এই অন্যায়ের সাথে জড়িত থাকার কারণে ভারতের সাথে 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটা হবে কলম্বোতে, সেই ম্যাচটা আমরা খেলবো না, অর্থাৎ ভারতের সাথে ম্যাচটা আমরা বয়কট করলাম। একদম ক্লিয়ার কাট কথা পাকিস্তানের, কোনো রাগ ঢাক না রেখে সরাসরি জানিয়ে দিল, আইসিসিকে উদ্দেশ্য করে জানিয়ে দিল যে আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না। সাহসী ভূমিকা পালন করলো পাকিস্তান। এরপরেই ক্যালকুলেশনে বসে গেল আইসিসি এবং বিশ্ব মিডিয়াগুলো, হিসাব নিকাশ শুরু করে দিল। ভারতের মাথা হেট হতে লাগলো। জয়শাহ ক্ষিপ্ত হয়ে গেল, জয়শাহ রাগান্বিত হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লো, কি করা যায় কি করা যায়। তারা হিসাব নিকাশ করে দেখলো 6150 কোটি টাকা তাদের ক্ষতি হচ্ছে এক ভারতের ম্যাচ না খেলার কারণে। পাকিস্তান শুধুমাত্র একটা ম্যাচ বয়কট করলো, ভারতের ম্যাচ, তাতেই আইসিসির ক্ষতি হচ্ছে 6150 কোটি টাকা। শেষ পর্যন্ত আইসিসি প্রধান জয়শাহ তিনি জরুরি মিটিং ডাকলো এবং জরুরি মিটিং ডাকার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে কি তাহলে আমরা শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেব, নাকি বাংলাদেশকে পুনরায় আমরা বিশ্বকাপে খেলানোর সুযোগ দেব, না কি পদক্ষেপ নেওয়া যায়। তারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। গতকালকের মিটিং ওইভাবে শেষ হয়েছে, আবার তারা আজকে মিটিংয়ে বসবে, আগামীকালও বসবে, পরপর 2 দিন তারা মিটিং করবে এবং শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশের জন্য মিরাকল কিছু হতে যাচ্ছে। এমনও হতে পারে বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে নিয়ে আসা হতে পারে, কিন্তু এটা হবে কি না এটার পার্সেন্টেজ আমরা দেখি তাহলে একেবারে কিন্তু 0% এই সম্ভাবনাটা, কেননা ইতিমধ্যে স্কটল্যান্ড তারা ভারতে চলে এসেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়। মুস্তাফিজুর রহমানকে আঘাত করে, মুস্তাফিজুর রহমানকে ঘাড়ে ধাক্কা দিয়ে ভারত বের করে দিয়েছিল,
কিন্তু আজকে সেই মুস্তাফিজের কারণে ভারতের এত বড় ক্ষতি হলো। ভারতের ইগো মাটির সাথে মিশে গেল। ভারত কোনোভাবেই তারা এই ক্রিকেটীয় কূটনীতিতে জয়লাভ করতে পারল না। তারা মনে করেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত বাধ্য হবে ভারতে আসতে এবং শেষ পর্যন্ত ভারতে জয়লাভ করবে কূটনৈতিকভাবে। সেখানে তারা ব্যর্থ হলো। আবার পাকিস্তানের কাছে কূটনৈতিকভাবে তারা ব্যর্থ হলো, অর্থাৎ একের পর এক তারা ব্যর্থ হলো। শুধু তাই নয়, পাকিস্তানের জিও স্টার তারা এবার আইসিসির এই স্পন্সর কিনেছিল, এই ব্রডকাস্টিং সত্ত্ব ক্রয় করেছিল। জিও স্টার যে টাকা দিয়ে তারা এই ব্রডকাস্টিং সত্ত্বটা ক্রয় করেছিল, এবার কিন্তু সেই টাকা তারা আর আইসিসিকে দিবে না। তারা ইতিমধ্যে উল্লেখ করেছে যে আমরা ভারত এবং পাকিস্তান ম্যাচের উপরে ভিত্তি করেই আমরা বিশেষ কিছু পরিমাণ টাকা দিয়ে তারপর আমরা এই ব্রডকাস্টিং সত্ত্বটা ক্রয় করেছিলাম। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে আমরা অবশ্যই আইসিসির কাছ থেকে আমাদের যে ক্ষতিটা হবে সেই ক্ষতি আমরা আদায় করে নেব। আইসিসি এখন পড়ে গেছে চরম বিপাকে। এমনও কথা উঠেছে বা এমনও কথা এখন শোনা যাচ্ছে যে হয়তো জয় শাহ পদত্যাগ করতে যাচ্ছে তার ব্যর্থতার কারণে। জয় শাহ যেখানে আইসিসিকে ব্যবহার করে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে দাঁড় করানোর মাধ্যমে ক্রিকেটটাকে আরও ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত করতে পারত, ক্রিকেটটাকে আরও জনপ্রিয় খেলায় পরিণত করতে পারত, সেখানে জয় শাহ এক ভারতীয়দের স্বার্থ রক্ষা করতে যেয়ে বা ভারতের স্বার্থ বেশি করে প্রাধান্য দিতে যেয়ে ক্রিকেটটাকে কলুষিত করেছে এবং আইসিসি অর্গানাইজেশনটাকে নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে একপাক্ষিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার মাধ্যমে চরমভাবে একটা নোংরা পলিটিক্সের মধ্যে প্রবেশ করে আইসিসিকে তারা নিরপেক্ষ রাখতে সক্ষম হয়নি বা আইসিসিকে তারা বিশ্বের কাছে ক্রিকেট খেলুড়ে দেশের কাছে একটা অনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে। যার কারণে আইসিসির ভিতর থেকেই এখন কিন্তু তারা সকলেই ক্ষুব্ধ হচ্ছে, জয় শাহর উপরে ক্ষুব্ধ হচ্ছে, ভারতের উপরে ক্ষুব্ধ হচ্ছে এবং শেষ পর্যন্ত এমনও হতে পারে যে জয় শাহ হয়তো আজ অথবা কালের মধ্যে তিনি পদত্যাগ করতে পারে। যদি এমনটা হয় তাহলে আইসিসি নতুন করে আবার পুনর্গঠিত হবে এবং এটা যদি করতে সক্ষম না হয় তাহলে আইসিসির নামটাই হয়তো ইতিহাস হয়ে যাবে। আইসিসির নামটাই হয়তো ইতিহাসে লিখিত থাকবে যে তারা বাংলাদেশের সাথে নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি বা অন্য কোনো ক্রিকেট খেলুড়ে দেশের সাথে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, তারা একপাক্ষিক, তারা অনিরপেক্ষ একটা প্রতিষ্ঠান। যে কারণে আইসিসির বিলুপ্তি ঘটবে। সেখানে হয়তো ওয়ার্ল্ড ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো নামে হয়তো এই ক্রিকেট খেলুড়ে দেশগুলো তারা অন্য প্ল্যাটফর্মে তারা নতুন করে আবার একটা অর্গানাইজেশন গড়ে তুলবে। আর এমনটা হলে কিন্তু আইসিসি ভেঙে পড়বে, ক্রিকেট বিশ্ব দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। ক্রিকেট খেলুড়ে কোনো জাতি বা কোনো নাগরিক বা কোনো জনগণ বা কোনো দেশ এটা চায় না। তারা চায় সকলে ঐক্যবদ্ধভাবে ফুটবলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ফিফা, সেম একইভাবে ক্রিকেটটাকেও যেন ওয়ার্ল্ড ওয়াইড এগিয়ে নিয়ে যাওয়া যায়। এমনভাবেই কিন্তু একতাবদ্ধ থেকে আইসিসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতের বোধোদয় না হলে আইসিসি ভারতের উপরে বা ভারতের প্রতি তাদের যে সহানুভূতি এটা যতক্ষণ পর্যন্ত তারা দূর করতে না পারছে ততক্ষণ পর্যন্ত আইসিসি নিরপেক্ষ হতে পারবে না। তাহলে এক মুস্তাফিজকে অপমান করে, এক মুস্তাফিজের সাথে অন্যায় করে আইসিসি চরম বিপাকে পড়ে গিয়েছে। এই বিশ্বকাপটাই লণ্ডভণ্ড হয়ে গেল, বিশ্বকাপ বিতর্কিত বিশ্বকাপ হয়ে গেল। বিশ্বকাপে এখন বাংলাদেশের পরিবর্তে যে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে একটা দুর্বল রাষ্ট্র, তাদের শক্তি অনেক কম, যেটা গতকালকের ম্যাচে আমরা দেখেছি আফগানিস্তানের সাথে একটা প্রস্তুতি ম্যাচে চরমভাবে ব্যাটিং বিপর্যয়ের মাধ্যমে মাত্র 125 রান করতে সক্ষম হয়েছিল স্কটল্যান্ড। তাদের এমন কোনো ব্যাটসম্যান বা এমন কোনো খেলোয়াড় বা বলার নেই যে তারা যে কোনো মুহূর্তে দলের পক্ষে কার্যকর ভূমিকা পালন করতে পারে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আছে। সুরেশ রায়না স্বীকার করেছিল যে এই ভারত উপমহাদেশে বাংলাদেশ একটা হট ফেভারিট ক্রিকেট খেলুড়ে দেশ। তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে, এমনকি ইন্ডিয়াকে জিততে হলেও ঘাম ঝরিয়ে জিততে হবে। এমনও হতে পারে যে অঘটন ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ। বাংলাদেশে সেই সক্ষমতা আছে, বাংলাদেশে সেই স্পিনাররা রয়েছে, বিশ্বমানের স্পিনার তাদের রয়েছে। তাই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে জায়গা দিয়ে বিশ্বকাপটাকেই আরও বেশি দুর্বল করা হয়েছে। এমনকি সঞ্জয় মাঞ্জরেকর উল্লেখ করেছে যে আমি এটাকে বিশ্বকাপ মানতে নারাজ, এটা বিশ্বকাপ নয়। বিশ্বকাপ তো হচ্ছে সেটাই যে টুর্নামেন্টে বিশ্বের সকল রাষ্ট্র তারা প্রতিনিধিত্ব করতে পারবে। শুধু তাই নয়, যোগ্যতার ভিত্তিতে যারা আসবে তাদেরকে কোনোভাবে বয়কট করা হবে না। কিন্তু বাংলাদেশের সাথে অন্যায় করে সঞ্জয় মাঞ্জরেকর উল্লেখ করেছে বাংলাদেশকে যেভাবে বের করে দেওয়া হয়েছে তার যোগ্যতাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই এই বিশ্বকাপের তকমাটাই হারিয়ে ফেলেছে। তো প্রিয় দর্শক, মুস্তাফিজের সাথে অন্যায় করার মাধ্যমে ভারত যে অন্যায়টা করেছে, বিসিসিআই কর্তৃপক্ষ যে অন্যায়টা করেছিল, আইপিএল কর্তৃপক্ষ যে অন্যায়টা করেছিল, অবশেষে তার জেরে কিন্তু আজকে ভারতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, আইসিসিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বকাপটাই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে।